ভালোবাসার সংসার ছবিটি পরিচালনা করেছেন মোতালেব হোসেন। আর ভালোবাসার সংসার ছবিতে অভিনয় করেছেন শাবানা, জসিম, এটিএম শামসুজ্জামান, নাসির খান, দিলদার, রুনা বিশ্বাস, গাঙ্গুয়া এবং হুমায়ুন ফরিদি। ভালোবাসার সংসার ছবির গল্পের শুরুতে দেখা যায় যে একটি গ্রাম, সেই গ্রামে মালেকা বানু অর্থাৎ শাবানা এবং তার পিতা জব্বর শেখ চুরি করে ধরা পড়ে। তখন গ্রামের মানুষ মালেকা বানুর পরিবার অর্থাৎ জব্বর শেখের পরিবারকে একগোরে করে দেয়। কারণ তারা গ্রামের মানুষরা বলে যে মালেকা বানুরে দেখ, তোর বাপ একজন চোর, আর চোরের জন্য আমরা গ্রামে শান্তিতে বসবাস করতে পারতেছি না। যে কোনো সময়ই তোর বাপ চুরি করে আমাদের জিনিসপত্র নিয়ে বাজারে বিক্রি করে। তাই আমরা সবাই মিলে ঠিক করেছি তোদের একগোরে করে দিলাম। আর তোরা যদি চুরিও করিস তারপরও তোর জিনিস কেউ কেনাকাটা করবে না এবং আর তোরা চুরি করতে পারবি না। তখন মালেকা বানু অর্থাৎ শাবানা বলে, আচ্ছা আপনারা এমন একটা কাজ করলেন, এমন একটা যুক্তি দিলেন যে আমরা চুরি করি অথবা আমার বাপ চুরি করে, তো আমার বাপকে কেন কাজকর্ম দেন না? তো আমরা খাবো কি? আমরা কি না খেয়ে থাকবো? আমরা তো এমনিতেই না খেয়ে থাকি, আমাদের কষ্ট কি কেউ দেখে? তাই তো আমার বাপ রাতের বেলা চুরি করে সেগুলি বিক্রি করে বাজার হাট করে আমরা চলি। তখন গ্রামবাসীরা বলে, শোন, এসব কথা বলে তোর লাভ নেই, কারণ তোর বিয়ের উপযুক্ত হয়েছিস তুই, তোর বাপ তোকে কেন বিয়ে দেয় না? তখন মালেকা বানু বলে, আমাকে বিয়ে করবে কে? আমার বাপ তো চোর, আর চোরের মেয়েকে কেউ কি বিয়ে করে? চোরের মেয়েকে তো কেউ বিয়ে করবে না। তাই এই গ্রামে তো অনেক যুবক আছে, তারা তো কেউ আমাকে বিয়ে করে না। তখন বলে, এত কথা বলিস না, তোদের আজকের পরে থেকে এক গড়ে করে দিলাম, আর তোদের সাথে আমাদের কোনো কথাবার্তা হবে না এবং তোদের সাথে কোনো আমাদের দেনা পাওনা হবে না। এবং তোর বাপ যদি কোনো জিনিস চুরি করেও আনে তাহলেও তোর বাপের কাছ থেকে কেউ কিনে নেবে না টাকা দিয়ে। কারণ এক গড়া মানে কি বুঝছ? তোদের সাথে এই সমাজের কেউ মিশবে না। তখন জব্বর শেখ বলে, আমি তো চোর, আমি তো চুরি করেছি, তাই চোরের শাস্তি কি আমাদের এক গড়ে করে দেওয়া? চোরের শাস্তি কি? আমাকে মারধর করেন, আপনারা আমাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখেন এবং আমাকে আরও কঠিন শাস্তি দেন, তাহলে কেন আমাদের এক গড়ে করলেন? তখন গ্রামবাসীরা বলে, আর কোনো কথা নেই জব্বর, কারণ তুই অনেক চুরি করেছিস, আমাদের অনেক ক্ষতি করেছিস, এখন তোকে এক গড়া করে দিলাম, এখন তোরা বাপ বেটি মিলে এক গড়েই থাকবি, আর তোদের সাথে আমাদের আর কোনো কথাবার্তা হবে না। তখন মালেকা বানু বলে, আব্বা শোনো, আমাদের তো এক গড়া করেছে, ঠিক আছে, আমরা আর এই গ্রামবাসীর সাথে কোনো কথা বলবো না, আমরা এক ঘরের ভিতরেই থাকবো। তখন জব্বার এবং তার মেয়ে শাবানাকে নিয়ে তারা ঘরে চলে যায়। তো এরকম কয়েকদিন পর মালেকা বানু অর্থাৎ শাবানা বলে, আব্বা একটা কথা বলি, কারণ আমাদের ঘরে তো কোনো খাবার নেই, আর যদি খাবার আমরা না পাই তাহলে তো আমরা মারা যাব, আর আমার পরনের শাড়িটাও তো ছিঁড়ে গেছে, তো এখন কি করা যায়? আমার শাড়িও তো নাই। তখন জব্বর বলে, আমি কি করব মা বল, আমাদের তো এক ঘরে করে দিয়েছে, আমাদের কাছ থেকে কেউ কোনো জিনিস নেয়ও না এবং দেয়ও না, আমার সাথে কেউ কথা বলে না, আমি যদি কেউ কাছ থেকে হাত পাতি দিয়ে একটা টাকা চাই তাও দেয় না, এবং চুরি করে আনছি কিছু জিনিস, সেই জিনিসগুলো কেউ আমার কাছ থেকে কিনে না, এখন কি করা যায়? তখন মালেকা বানু বলে, আব্বা একটা রাস্তা আছে। কী রাস্তা? রাতের বেলা আমরা বন থেকে কাঠ কাটবো, সেই কাঠ নিয়ে অন্য বাজারে আমরা রাতের বেলা গিয়ে বিক্রি করব। কারণ মহাজনকে বলবো যে আমরা প্রতিদিন রাতে আমরা কাঠ এনে আপনাকে দেব, সেই কাঠের টাকা দিয়ে আমরা বাজার সদাই সেই বাজার থেকে করে আমরা এখানেই খাওয়া দাওয়া করবো। তখন জব্বর বলে, ঠিকই বলেছিস মা, তুই একটা বুদ্ধিমানের কথা বলেছিস, তাহলে চল আজ রাতে আমরা বন থেকে রাতের বেলা কাঠ কেটে আমরা বাপ বেটি মিলে বাজারে চলে যাব, অন্য বাজারে, এই গ্রাম থেকে অন্য দূরে। তখন দেখা যায় মালেকা বানু এবং জব্বর তারা রাতের বেলা বনে কাঠ কাটতে যায়, সেখান থেকে অনেকগুলো কাঠ কেটে নিয়ে তারা অন্য একটি বাজারে গিয়ে সেখানে বিক্রি করে বাজার হাট করে আবার রাত্রিবেলায় তারা ফেরত আসে। তো একদিন দেখা যায় গ্রামবাসী একজন সলিমুল্লাহ নাম, সে দেখে ফেলে যে শাবানা অর্থাৎ মালেকা বানু এবং জব্বরের এবং গাছ কাটার গাছ কেটে নিয়ে যাচ্ছে লার্কি করে, সেগুলি নিয়ে যাচ্ছে। তখন গিয়ে গ্রামবাসীকে বলে যে জব্বর তো এবং তার মেয়েকে নিয়ে তো তারা ঠিকই ভালো চলতেছে। তখন গ্রামবাসী বলে, কীভাবে? তারা রাতের বেলা বন থেকে কাঠ কাটে, আর সেই কাঠগুলি কেটে নিয়ে তারা অন্য বাজারে বিক্রি করে, সেখান থেকে বাজার হাট কিনে এনে তারা
দিব্যি চলাফেরা করতেছে। তখন গ্রামবাসী বলে না, চোরের তো এরকম করা উচিত হবে না এবং চোরকে তো কঠোর শাস্তি দিতে হবে। তখন গ্রামবাসীরা আবার যায়, কয় জব্বর এদিকে আয়, এই মালিক এদিকে আয়। কয় কি, তোরা আমাদের এক ঘরে অমান্য করতেছিস কেন? তখন মালিক সামনে বলে, আমরা কি করতেছি, আমরা তো আপনারা তো সবাই আমাদের এক ঘরে করে রেখেছেন, তাই আমরা তো কারোর সাথে মিশি না এবং কেউ আমাদের সাথে কথা বলে না এবং আমাদের কাছ থেকে কেউ কোনো জিনিস নেয়ও না, কেউ বিক্রি করে না। তা দোষটা কোথায় করলাম? দোষ করেছিস তোরা এই গ্রামে থেকে, এই গ্রামের বন থেকে কাঠ কেটে দিয়ে তোরা অন্য বাজারে বিক্রি করে এবং সেখান থেকে বাজার হাট করে তোরা চলাফেরা করতেছিস। এইটাই তোদের অন্যায়, কারণ তোদের এক গোড়া করেছি। এক গোড়া মানে কি বুঝছিস? কখনোই তোরা ঘর থেকে বের হতে পারবি না। আর যদি ঘর থেকে বের হবি তাহলে তোদেরকে আমরা মেরে ফেলবো, এমনভাবে মারবো তোদেরকে, গর্ত করে তোদের দুজনকেই পুঁতে ফেলবো মাটির ভিতরে। সেই মুহূর্তে দেখা যায় জসিম অর্থাৎ শিকদার, সে বলে কি হয়েছে এখানে? তখন জব্বর বলে, বাবা এখানে কিছুই হয় নাই, বাবার অনেক কিছু হয়েছে। তখন শিকদার অর্থাৎ জসিম বলে, কী হয়েছে বলেন, খুলে বলেন। কয় আমি চুরি করতাম, এই যে আমার মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে, কিন্তু আমার মেয়েকে বিয়ে দিতে পারতেছি না, কিন্তু আমি একজন চোর, এটা স্বীকার করি। আমি চুরি করেছিলাম বলে আমাদের এক গড়ে করে দিয়েছে। এক গড়ে মানে কি, আমরা কারোর সাথে সমাজে কারোর সাথে কথা বলতে পারবো না এবং কারোর কাছ থেকে কোনো জিনিস আনতে পারবো না এবং কারোর সাথে মেলামেশা করতে পারবো না এবং আমরা না খেয়ে দুঃখে দুঃখে মারা যাব। এবং চোরের শাস্তি আমি বলেছিলাম, আমি যেহেতু চুরি করেছি তোমরা আমাকে শাস্তি দাও এবং গাছের মধ্যে বেঁধে রাখো এবং আমার মেয়েটাকে অন্তত পক্ষে কিছু খাবার দাও। তো তাও দিবে না, তারা আমাদের এক ঘরে করে রেখেছে। আমরা বাধ্য হয়ে পেটের জ্বালা, খিদার জ্বালা আমরা বন থেকে কাঠ কেটে রাতের বেলা নিয়ে অন্য বাজারে গিয়ে বিক্রি করে সেখান থেকে বাজার হাট করে আমরা দুই বাপ বেটে খেয়ে ফিরে চলতেছি। এখন তারা গ্রামবাসীরা এইটা আমাদের বাধা দিচ্ছে যে আমরা এগুলো করতে পারবো না। তখন শিকদার অর্থাৎ জসিম বলে, না, এরকম অন্যায় অবিচার হতে পারে না। শোনেন গ্রামবাসীরা, আপনারা যদি এই পরিবারের উপর আর কোনো অত্যাচার জুলুম করার চেষ্টা করেন তাহলে পরিণতি ভালো হবে না। তখন গ্রামবাসী বলে, আপনারা কে, আপনি কে? তখন তখন শিকদার অর্থাৎ জসিম বলে, আমি কে একটু পরে আপনারা জানতে পারবেন আমি কে। তবে আমি স্বীকার করতেছি যে জব্বর চাচা একজন চোর এবং পেটের খিদা জ্বালায় সে চুরি করে, কিন্তু চোরের শাস্তি কী? তাকে মায়ের দূর করতে পারেন এবং তাকে সমাজ থেকে দূরে করে রাখতে পারেন, কিন্তু এক ঘরে করে রাখার কোনো নিয়ম নেই। কারণ এক ঘরে মানে কি, এবং সমাজ থেকে আপনারা একেবারে আলাদা করে দিবেন এবং তার সাথে কোনো কেউ কথা বলবেন না এবং সে কোনো এই এলাকা থেকে কোনো কিছু কিনে খাইতে পারবে না এবং সে না খেয়ে মারা যাবে। এটাই কি সমাজ? শোনেন, একটা কথা বলি, আজকের পরে থেকে আপনি এই পরিবারের দিকে যদি এরকম সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আমি কঠোর হতে বাধ্য হব। তো গ্রামবাসী বলে, আপনি কঠোর হওয়ার কে? তখন শিকদার অর্থাৎ জসিম বলে, আমার কঠোর হওয়ার এখানে আছে, কারণ আপনারা একটি পরিবারের উপর জুলুম করবেন, অত্যাচার করবেন, অন্যায় করবেন, সেটা তো মেনে নিতে পারি না। কারণ জব্বর চাচা চুরি করেছে, তার শাস্তি আমার কাছেও আছে, কিন্তু তার শাস্তি তো সে পেয়েছে, তাকে তো প্রায়ই তো মাসেকখানে ধরে এক ঘরে করে রেখেছেন, কিন্তু সমাজ থেকেও বাইর করে দিয়েছেন। এটা কি উচিত করেছেন? আজকের পরে থেকে সে এক ঘোড়া থাকবে না এবং সে চুরিও করবে না এবং সে খেটে খাবে। আর আপনারা যদি এটা বাধা দেন তাহলে কিন্তু আমি জমিদারের নাতি হয়ে কিন্তু আমি এটা মেনে নেব না। আপনাদের সবাইকে আমি চাপকে পিঠের ছাল লাল করে ফেলব। তখন গ্রামবাসী বলে, আপনি জমিদারের নাতি মানে? আমার নাম শিকদার, আমি এই এলাকার জমিদারের নাতি। আমার নানা মারা গেছে, দীর্ঘদিন হয়েছে, কিন্তু আমরা কিন্তু এই এলাকায় এসে জমিদারি দেখাই নাই, কিন্তু দীর্ঘদিন পর এসেছি। কারণ কেন এসেছি জানেন? আমাকে একজন খবর দিয়েছে যে এই এলাকায় এরকম অবৈধ কাজকাম হইতেছে, যে একটি পরিবারকে তারা এবং আপনারা এক ঘরে রেখেছেন এবং তাদের উপর নির্যাতন করতেছেন এবং তাদের মারধর করতেছেন। সেই জন্য আমি অন্য গ্রাম থেকে এখানে এসেছি, কিন্তু আমার নানার আদর্শতা আপনারা মনে হয়তো ভুলে যান নেই। তখন গ্রামবাসী বলে, ও, আপনি এই এলাকার জমিদারের নাতি, তো ঠিক আছে, আমরা আপনার কথা মানলাম, কিন্তু এই জব্বর মেরে বলবেন আর কোনো দিন যদি এলাকার ভিতর থেকে আর কোনো চুরি করে তাহলে কিন্তু এর পরিণতি ভালো হবে না। তখন শিকদার বলে, কয় না, চুরি করবে না, আপনারা এখন যান। আজকের পরে থেকে সবাই এই জব্বর চাচার পরিবারের সাথে সবাই কথা বলবেন এবং জব্বর চাচা যদি কোনো জিনিস কিনতে যায়
তাহলে তার কাছে বিক্রি করবেন, এবং সে যদি বিক্রি করতে চায় তারপরও তার কাছ থেকে কিনবেন, যদি সে সৎভাবে কোনো জিনিস বিক্রি করে। চুরি করা মাল কেনা বেচা যাবে না, এই কথাটা বলে দিলাম। তখন গ্রামবাসীরা বলে ঠিক আছে, আমরা আপনার কথা মানলাম। তখন শিকদার বলে, আচ্ছা জব্বর চাচা, আপনি কেন চুরি করেন? তখন জব্বর বলে, বাবা, পেটের দায়ে, খিদার জ্বালায়, এই যে আমার একটা মেয়ে বড় হয়েছে, আমি এখন পর্যন্ত মেয়েটাকে বিয়ে দিতে পারছি না। আমার মেয়ের পরনে ছিঁড়া কাপড়, আমি একটা ভালো শাড়ি কাপড় দিতে পারতেছি না। আমার মেয়ে অভাব কষ্টে দুঃখে কষ্টে থাকতেছে, কিন্তু আমি তাকে ভালো মন্দ খাওয়াতে পারতেছি না। তো আমাকে কেউ কাজকর্ম দেয় না, তো এখন কি করবো বাবা কও? বাধ্য হয়ে আমি চুরি করি, বাধ্য হয়ে চুরি করে আমি আমার মেয়ের এবং আমার খিদার জ্বালা মিটাই। এটা কি অপরাধ? তখন সিকদারতা জসিম বলে, চাচা, চুরি করা অপরাধ এবং অন্যায়। কারণ আমি জানি যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, দুজনই সমান অপরাধ। তাই গ্রামবাসীরা এই অন্যায়টাকে সহ্য করতে পারে নাই, সেটা ঠিক করেছে। কিন্তু আপনাকে যে একগোড়া করেছে, এটা তারা ঠিক করে নাই। আপনাকে শাস্তি দিতে পারতো, এবং দেশে আইন আদালত আছে, সেখানে তারা আপনার বিরুদ্ধে বিচার দিতে পারতো, কিন্তু একগোড়ে করা রাখা কোনো নিয়ম নেই। তবে একটা কথা চাচা, আপনি আর চুরি করবেন না। আপনার যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, প্রয়োজনে আমি সাহায্য করব। তখন জব্বর বলে, আচ্ছা বাবা, তুমি কি একটা কাজ করতে পারবে? কয়, কী কাজ আপনি বলেন? কয়, তুমি কি আমার মেয়েটাকে বিয়ে করতে পারবে? কারণ তুমি যদি আমার মেয়েটাকে বিয়ে করো, তাহলে আমি আর চুরি করব না, কথা দিলাম। তখন শিকদারতা জসিম বলে, এটা আবার কেমন কথা বললেন? আমি তো কোনো কাজকর্ম করি না, আর আমার তো উপার্জনও নাই, আর আপনার মেয়েকে বিয়ে করে আমি খাওয়াবো কি? কয় জব্বর বলে, দেখো বাবা, আমার মেয়েকে শুধু তোমার আশ্রয় দিবা, তোমার বাড়িতে সে দাসীবাদীর কাজ করে খাবে, হ্যাঁ, তারপর তুমি তাকে যদি বিয়ে করো, আমি আর জীবনে চুরি করব না। আর যদি তুমি আমার মেয়েকে বিয়ে না করো, তাহলে আজ রাতে আবার আমি চুরি করব। তখন শিকদার অত জসিম বলে, ঠিক আছে, আমি আপনার মেয়েকে বিয়ে করব। তখন শিকদার শাবানের কাছে, অর্থাৎ মালেকা বানুর কাছে গিয়ে বলে, আচ্ছা আপনার নাম কি? তখন মালেকা বানু বলে, আমার নাম মালেকা বানু। আচ্ছা মালেকা বানু, আমি যদি আপনাকে বিয়ে করি, আপনার কোনো আপত্তি আছে? তখন মালেকা বানু বলে, না, আমার কোনো আপত্তি নেই, তবে একটা কথা কি, আমাকে দুইবেলা খেতে দিতে হবে। আমি না খিদার জ্বালাটা সহ্য করতে পারি না, কারণ আমি অনেক কিছু সহ্য করতে পারি, কিন্তু খিদার জ্বালা সহ্য করতে পারি না। তাই তো খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন আব্বাকে বলতাম, আমার আব্বা এই চুরি করে আমাকে খাওয়াতো। আমি ছোটোবেলা থেকে আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, তখন থেকে আমি খিদের জ্বালা সহ্য করতে পারি না। তখন শিকদার বলে, ঠিক আছে, তোমাকে আমি দুবেলাই খাওয়াবো, এবং দুইবেলা না, তোমাকে 3 বেলায় খাওয়াবো, আমি তোমাকে বিয়ে করব। তখন জব্বর জসিমের সাথে, অর্থাৎ শিকদারের সাথে শাবানের বিয়ে দিয়ে দেয়। তারপর শিকদার মালেকে বানুকে বিয়ে করে তার সংসার, অর্থাৎ তার বাড়িতে নিয়ে আসে। তখন তার মা থাকে আনোয়ারা। তখন আনোয়ারা দৌড়ে আসে, আসার পরে বলে, কি করেছিস বাবা, তুই বিয়ে করেছিস? হ্যাঁ, তুই 1 টাকা কাজ কামাই করিস না, তুই বিয়ে করে নিয়ে এসেছিস, তোর ভাইয়েরা যদি শুনতে পারে এটাকে মেনে নেবে? তো এমন সময় নাসির খান এবং এটিএম সামুজ্জামান থাকে শিকদারের ভাই। তখন তারা আসে, তারা বলে, কিরে, তুই বিয়ে করেছিস আমাদের না জানিয়ে, কারণটা কি? আর তোর বউ পালবে কে? তুই তো 1টি টাকাও কাজ করিস না। আমাদের নানা জমি দেওয়া ছিল, কিন্তু আমরা তো সেই জমিদারি দেখাতে পারি না, আমাদের তো অর্থ সম্পদ নাই। তখন শিকদার বলে, ভাইজান, আমি বাধ্য হয়ে বিয়ে করেছি, এই মেয়েটা অনেক গরিব, তাদের অভাব, সংসারে অনটন, এবং হ্যাঁ, এর নাম মালেকা বানু। এই মালেকা বানুর বাপ জব্বর চাচা চুরি করতে গিয়ে একদিন ধরা পড়ে। বাধ্য হয়ে ধরা পড়ার পরে গ্রামবাসীরা, হ্যাঁ, এই মালেকা বানু এবং তার বাপকে এক ঘরে করে দেয়। তখন তারা না খেয়ে দিন যাপন করতেছে, তাই তাদেরকে বাঁচানোর জন্য আমি বিয়ে করেছি। তো তুমি কোনো চিন্তা করো না, আমার বউ এই সংসারে কাজকাম করবে এবং আমিও কাজকাম করব, আমাদের শুধু দুবেলা খেতে দিও, তাই চলবো। দেখি, আমি এদিকে চেষ্টা করতেছি, যদি কোনো একটা কাজকর্ম পাই তাহলে হয়তো বা আমি তোমাদের কাছ থেকে এটা করবো না। তখন এটিএম বলে, ঠিক আছে, তবে বউ যদি বাড়ির চাকরানি হয়ে থাকে এবং আমাদের যদি সব কাজকর্ম করে দেয়, তাহলে তোরা খাবার পাবি, আর যদি কাজকর্ম না করে তাহলে খাবার পাবি না। তখন শিকদার বলে, আচ্ছা একটা কথা বলি মালাকে বানু, তুমি যে এই সংসারে এসেছো, তুমি তো শুনলা সব কাহিনী, আমি কিন্তু কাজকামও করি না, আর তুমি কি এই সংসারটাকে মেনে নিতে পারবে?
তখন মালিকা বানু বলে, আমি তো মনে করি যে যদি না খেয়ে থাকি এখন, আমি যদি তোমার পাশে থাকি, তুমি যদি আমার পাশে থাকো, তাহলে আমাদের এই ভালোবাসার সংসার হয়ে উঠবে একটি ফুটন্ত লাল গোলাপ। আর সেই গোলাপের ভিতরেই আমরা দুজন থাকব। আশেপাশে আমাদের কাঁটা থাকবে, কিন্তু সেই কাঁটাকে আমরা ভুলে যাব। আর আমি তো খিদার জ্বালা সহ্য করতে পারি না, কিন্তু আমি এখন মনে করব যে স্বামীর ভালোবাসা পেয়েই আমি এই সংসারকে আপন করে নেব। শত যন্ত্রণা, শত দুঃখ, শত কষ্ট, শত জ্বালা যন্ত্রণা মাঝখান দিয়েও আমি আমার ভালোবাসার সংসারকে আমি আমার মনের বাগানে আমি সাজিয়ে রাখব। তখন শিকদার মালেকা বানুকে জড়িয়ে ধরে, মালেকা বানু অর্থাৎ শাবানা ও শিকদার অর্থাৎ জসিমকে জড়িয়ে ধরে, তখন একটা গান চলে আসে। তো গান শেষে দেখা যায় একদিন শিকদার অর্থাৎ জসিম কাজের খোঁজে বের হয়। তখন কাজের খোঁজে বের হওয়ার পর যখন বাড়িতে আসে, তখন শাবানা অর্থাৎ মালেকা বানু বলে, আজকে একটা কাজে ভুল করেছিলাম, তাই ভাবি এবং ভাইয়েরা আমারকে মেরেছে, দেখো আমার পিঠটা কী করেছে। তখন শিকদার বলে, কি তোমাকে মেরেছে? ভাবি এবং আমার ভাইয়েরা সবাই মিলে মেরেছে? তখন শিকদার গিয়ে তারা ভাইকে বলে, ভাইজান, ভাবিরা তোমরা এদিকে আসো। তখন তারা আসে, কয় আমার বউ একটা কাজে ভুল করেছে, তাই আমার বউকে তোমরা মেরেছো কেন? আমার বউ এমন কি করেছে? তখন শিকদারের ভাবি অর্থাৎ রিনা খান বলে, কয় তোমার বউ আমার দামি একটা প্লেট ভেঙে ফেলেছে, আর আমার শাড়ি কাপড়টা ইস্ত্রি করতে গিয়ে পুড়ে ফেলেছে, তাই আমি মেরেছি। তখন রিনা খানের স্বামী বলে, হ, আমার জামা কাপড় ধুতে গিয়ে আমার জামা কাপড়টা ছিঁড়ে ফেলেছে, তাই আমি তোর বউকে মেরেছি। তোমাদের লজ্জা করে না ছোটো ভাইয়ের বউকে মারতে, তারা উপর হাত তুলতে? তোমরা এমনি খেতে দাও না, পড়তে দাও না, তারপর আমাদের মারো, আমাদের উপরে অত্যাচার করে কেন করো? তো সেই মুহূর্তে আনোয়ারা বলে, বাবা এদের সাথে তর্ক করিস না, এরা তো মানুষ না, এরা জানোয়ার হয়ে গেছে গা, এরা পশু হয়ে গেছে, এদের ভিতরে মনুষ্যত্ব, ভালোবাসা, স্নেহ, মায়া মমতা কিছুই নেই। আর যদি থাকতো, একটা গর্ভবতী মহিলার উপর অথবা গর্ভবতী মেয়ের উপর হাত তুলতে পারতো না। আমি জানি যে তোর বউর গর্ভের সন্তান আসতেছে পৃথিবীতে, জেনেও তারপরে তারা তোর বউর উপর এমন অন্যায়ভাবে অত্যাচার করলো। তুই কি পারিস না? একটা কাজ করে তোর বউকে নিয়ে থাকতে? যা, তুই তুই শহরে যা, শহরে গিয়ে টাকা রোজগার করে এই গ্রামে আসবি, মাথা উঁচু করে আসবি, গাড়ি দিয়ে আসবি, বড় লোক হয়ে আসবি। তোর এটিএম বলে, এত সোজা, একবারে স্বপ্ন দেখতেছ? তোমার পোলা একবার আকাশ চালাইব, মানে উড়োজাহাজ চালাইব, আকাশ দিয়ে উড়বো আর গাড়ি করে আইব। হাতির ফাঁস পাও দিয়ে কেবালাইছে, একটু লেয়াফাড়া করছে, আর তাই বলে মনে করতেছে যে একেবারে কুটিপুত হয়ে যাবো গা, নায়ক হয়ে যাবো গা, মানে উড়োজাহাজ চালাই আইব, গাড়ি করে না উড়োজাহাজ চালাই আইব। তা আমরা বলে, দেখিস আমার ছেলে একদিন না একদিন বড় লোকে এই গ্রামে গাড়ি দিয়ে আইব, সেদিন তোরা হা করে তাকিয়ে থাকবি। আর যে অত্যাচারগুলি এখন করতেছিস না, সেই অত্যাচারের জবাব একদিন না একদিন আমার ছেলে দিব। তখন শিকদারতা জসিম বলে, মা থাক, এরকম বলো না তো, ওরা তো বড় ভাই আমার, তাই তাদের উপর আমি রাগ করতে পারি না। আমার বউকে তারা মেরেছে, আমি আর একদিন একদিন আমি জবাব দেব, এবং আজকে জবাব দিয়েছি, কিন্তু ইচ্ছা করলে আমি তোমার ছেলের উপর হাত তুলতে পারতাম, কিন্তু তুলি নাই। আর যদি আমার বউর উপর কখনো নির্যাতন বা অত্যাচার করেছে শুনেছি, তাহলে সেদিন তোমার ছেলেদেরকে আমি একটারও আস্ত রাখবো না, আমি হাতগুলো ভেঙে ফেলবো। তখন আনোয়ারা বলে, ঠিক আছে তুই যা, আমি তোর বউকে দেখে রাখবো। তখন শিকদার বলে, আচ্ছা তুমি দেখে রাখবে, তাহলে আমার বউকে খাওয়াবে কে কি? তখন মালিকা বানু অর্থাৎ শাবানা বলে, আমি যাই খাই, তুমি একটা ব্যবস্থা করো, গিয়ে যাও, তুমি ঢাকায় যাও, ঢাকায় গিয়ে একটা চাকরি অথবা কিছু একটা করো, তারপরে সেখান থেকে কিছু টাকা পাঠায় দিই, আমরা সেই টাকা দিয়ে আমরা মা অথবা আমি এখানে আমরা চলতে পারবো। তখন শিকদার বলে, আচ্ছা আমি যদি এখন যাই, এখনই কি কাজকর্ম আমি পামু? তো তোমাদের এতদিন কীভাবে তোমরা থাকবে? আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করো, তোমাদের আমি দিয়ে যাচ্ছি। তখন শিকদার চলে যায় মহাজনের কাছে, মহাজনের কাছে গিয়ে বলে, মহাজন সাহেব আমাকে 2-3 হাজার টাকা ধার দেন, আমি ঢাকা যাচ্ছি, সেখান থেকে এসে আমি দিয়ে দেবো। তোমাকে 2-3 হাজার টাকা ধার দেবো, তার গ্যারান্টি কি তুমি যা এসে দেবে? মহাজন সাহেব বিশ্বাস করেন, আমি দিয়ে দেব। তখন দেখা যায় মহাজন সাহেব বিশ্বাস করে 3,000 টাকা দেয়। সেই 3,000 টাকা মালিকা বানুর হাতে দেয়, অর্থাৎ
তার মার হাতও দেয়, দুজনের হাতে দিয়ে 3,000 টাকা দিয়ে থাকবে, চলবে। তারপর দেখা যাক, আমি ঢাকা থেকে আমি তোমাদের জন্য টাকা পাঠাবো, সেই টাকা তোমরা নিয়ে তোমরা চলবে। আমি যখন বড় হতে পারবো তারপর আমি গ্রামে আসবো, এর আগে না। এদিকে 3,000 টাকা তখন দেওয়া যায়। তো 3,000 টাকা এটিএম শামসুজ্জামান এবং নাসির খান সে রাতে তারা 3,000 টাকা চুরি করে নিয়ে যায় এবং নাসির খানের বউ এটিএমের বউ নিয়ে যায়। এই দৃশ্যটা আবার আনোয়ার হোসেন দেখে। আনোয়ার হোসেন বলে, কিরে তোরা এই টাকাগুলি কেন চুরি করে আনলি? কয় তো এটিএম সামনে বলে, দেখো ভাইজান, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করবে না, আমরা টাকাটা এনেছি, আমরা 3 জনে ভাগ করে নেব। কয় না, এই টাকাটা দিয়ে দে, কারণ এটা ছোটো বৌমার টাকা, আর ছোটো বৌমার টাকা তুই কেন এনেছিস চুরি করে? তোরা 2 জনে এত এত লোভ কিসের? তখন এই কথা বলে আনোয়ার হোসেন চলে যায়। তখন আনোয়ার হোসেন এ কথা বলার পর আনোয়ার হোসেন যখন চলে যায় তখন নাসির খান বলে, কয় ভাইজান, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন, আপনি প্রায় বেশি বাড়াবাড়ি করেন, আমরা যা খুশি করবো তাই করবো। তো এরপরের দিন সকালবেলা মালিকা বনু অর্থাৎ শাবানা সেই টাকাটা খুঁজতে যায়, যে টাকাটা নেই। তখন শাবানা অর্থাৎ মালিকা বনু গিয়ে তার শাশুড়িকে বলে, আম্মা টাকাটা তো পাচ্ছি না। তখন আনোয়ার বলে, দেখ না টাকাটা কোথায় রেখেছিস? কয় না, আমি টাকাটা পাইতেছি না, কারণ আমি তো রাত্রেবেলা এই বালিশের নিচে রেখেছিলাম, এখন তো নাই। তো আনোয়ার বলে, হায় হায় হায়, টাকাটা মনে হয় চুরি করে নিয়ে গেছে। তখন আনোয়ারা বলে, আনোয়ার হোসেনকে, আচ্ছা তুই তো বল, তুই তো আমার বড় ছেলে, তাহলে এই বড় ছেলে হয়ে তুই আমার ছোটো বৌমার তো যে অফিসার অন্যায় কথা সেটা প্রতিবাদ করে করিস না। আনোয়ার হোসেন বলে, আমি কিভাবে করব? আমি যে কাজ করে সংসার চালাই এবং আমি তো কাজ করি সারাক্ষণ, আর আমি তো এটা প্রতিবাদ করার সময় সুযোগই পাই না। তবে এই জায়গা টাকাটা যে চুরি করে টাকাটার ব্যাপারে তুই কি জানিস? তো আনোয়ার হোসেন বলে, না আমি তো জানি না, কারণ এটা বলে নেই। তবে আনোয়ার হোসেন পরে বলে, আমি জানি টাকাটা কে নিয়েছে, তোমার 2 ছেলে নিয়েছে, এটিএম আর ওইখানে নাসির খান 2 জনে মিলে নিয়েছে। তা আনোয়ারা সঙ্গে সঙ্গে চলে যাক, তোরা টাকাটা কেন নিয়েছিস? তখন এটিএম নাসির খান 2 জন অস্বীকার করে। তখন আনোয়ারা বলে, তোরা যদি টাকাটা এখন না দেস না, তাহলে কাল হাসরের ময়দানে তোদের আমি সন্তান বলে স্বীকৃতি দিব না। তো এই কথা বলার পর টাকাটা দিয়ে দেয়। ওই টাকা দিয়ে কিছুদিন চলার পর দেখা যায় যে তাদের টাকাটা ফুরিয়ে যায়। এদিকে জসিম শহরে আসার পর সে একটা চাকরি পায়। চাকরি পাওয়ার পর যে ফ্যাক্টরিতে চাকরি পায় সেই মালিক হলো শওকত আকবর। তার মেয়ে থাকে নাম অরুণা বিশ্বাস, এবং সে চাকরিটা হলো কি, যে জসিম তার মেয়েকে দেখাশোনা করবে এবং তাকে ঘুরাবে গাড়ি দিয়ে, এটাই তোলা কাজ। তো জসিম এরকম চাকরি করতে থাকে। এক পর্যায়ে অরুণা বিশ্বাস জসিমকে ভালোবেসে বলে, কিন্তু জসিম অরুণা বিশ্বাসকে ভালোবাসে না। এদিকে শওকত আকবর একদিন 1 কোটি টাকা নিয়ে ব্যবসা দিয়ে গাড়িতে যাচ্ছে, আর এমন সময় হুমায়ুন ফরিদি সেই গাড়িতে আটকায়। হুমায়ুন ফরিদি শওকত আকবর বলে, বস টাকাগুলি দিয়ে দেন, আর যদি না দেবেন তাহলে আপনাকে কিন্তু পেরে ফেলবো। তো সেই মুহূর্তে দেখা যায় জসিম সেখান থেকে যাচ্ছে, আর জসিম গিয়ে সেখান থেকে হুমায়ুন ফরিদিকে মেরে রক্তাক্ত করে তাড়িয়ে দেয়। তখন শওকত আকবর বলে জসিম অর্থাৎ শিকদারকে, সাবাস শিকদার, তুমি আজকে আমার জীবন বাঁচিয়েছো, যাও, তোমাকে আজ থেকে আমি আমার অফিসের ম্যানেজার করে দিলাম, আর আমার মেয়ের তুমি গার্ড হয়ে থাকতে হবে না, তুমি ম্যানেজার করে দিলাম, সব দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, যাও, এই 50 লক্ষ টাকা আমি তোমাকে দিয়ে দিলাম, আর এই 50 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করো, এই ব্যবসা করে তুমি অনেক বড় লোক হবে। তো এদিকে হুমায়ুন ফরিদ তার সহকারীকে বলে, শোন, শিকদার তো শওকত আকবর অর্থাৎ বসের মন জয় করে নিয়েছে, 50 লক্ষ টাকা দিয়ে দিছে শিকদারকে, এবং শিকদার সেই ব্যবসার পার্টনার হয়ে গেছে। এখন শিকদার তো হঠাৎ করে বড় লোক হয়ে গেল গা, তখন তারা তো একটা শায়েস্তা করতে হয়। তো একদিন হুমায়ুন ফরিদের লোকেরা গিয়া জসিমকে মারার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু জসিমকে মারতে পারে না, জসিম ওদেরকে মারিয়ে তাড়িয়ে দেয়। তো হুমায়ুন ফরিদি অনেক চেষ্টা করে জসিমকে ওর ক্ষতি করার জন্য, তাও করতে পারে না। একদিন দেখা যায় যে জসিম একদিন সে প্রতি মাসেই টাকা পাঠায় তার স্ত্রীর নামে, কিন্তু এদিকে গ্রামে যে টাকাটা পাঠায় ওই নাসির খান আর এটিএম শামসুজ্জামান ওই পিয়নের সাথে মিলে ওই টাকাগুলি তারা প্রতি মাসে তারা নিয়ে নেয়, এবং মালিকা বানু এবং আনোয়ারা এবং জসিমের মা এবং শাবানাকে 1টি টাকাও দেয় না। এদিকে শাবানা এবং আনোয়ারা তারা অনেক কষ্ট করে দিন যাপন করতেছে, খেয়ে না খেয়ে অন্যের বাসায় কাজ করে, এবং শাবানার একটি ছেলে হয়, ছেলেকে দুধ খাওয়াতে পারতেছে না, খাবার খাওয়াতে পারতেছে না। তো এরকম অনেক কষ্ট করে চলতেছে। এদের শাবানা একদিন মালিকা বানু বলে, আচ্ছা আপনার ছেলে যে কাজে গেল
একটা চিঠিও দিল না, একটা টাকাও পাঠালো না, কোনো খবরও দিল না। তো সে কীভাবে আছে অথবা কী হালে আছে আমরা তো জানলামই না। তাই এখন আমরা তো মানুষের বাসায় কাজ করে কোনো রকম চলতেছি, তো তবে এক এক বেলা খেতেছি, কিন্তু আমার এই শিশু বাচ্চাটা তো কীভাবে আমি পালবো আমি তো জানতেছি না। কিন্তু ভাই ভাবিরা তো আমাদের তাচ্ছিল্য করতেছে এবং অপমান করে, মারধর করে। এভাবে কিভাবে চলা যায়? তখন আমরা বলে ঠিক আছে মা, চলো আমরা এখান থেকে অন্য বাড়িতে চলে যাই। তখন এটিএম শামসুজ্জামান এসে বলে, এই তোরা কোথায় যাবি? এখানেই থাকবি, এখানেই থাকতে হবে তোদের, আর যদি এখান থেকে যাস তাহলে তোদেরকে আমি একেবারে মেরে ফেলবো। তখন দেখা যায় এটিএমের বউ এবং নাসির খানের বউর সাবানের এসে মারধর করে কাজ করে নেবে দেয়। তো একদিন শাবানা তার ছেলের চিকিৎসার জন্য একজনের কাছে গিয়ে বলে, ভাইজান আমাকে 50টা টাকা দিবেন, আমি দিয়ে দেব, কারণ আমার ছেলের না প্রচণ্ড জ্বর, একটা সিরাপ এনে না খাওয়ালে আমার ছেলেটা বাঁচবো না। তখন ভীষণ জ্বর আসে। তো শাবানা অনেক কান্নাকাটি করতে থাকে, আনোয়ারা কান্নাকাটি করতে থাকে। কিন্তু এদিকে তো দেখা যায় জসিম রোয়ানা দেয়। এমন সময় অরিন্দম বিশ্বাস এসে জসিমকে বলে, তুমি কোথায় যাচ্ছ? তখন জসিম বলে, একটা কাজ আছে। কয়েকটা কথা বলতে চাইছিলাম তোমাকে কিন্তু আমি ভালোবাসি। তখন জসিম বলে, আমি তোমাকে ভালোবাসি না, কারণ আমার স্ত্রী আছে, আমি বিবাহিত। অরিন্দম বিশ্বাস বলে, কি তুমি বিবাহিত? তোমার স্ত্রী আছে? মাইনি কথাটা বুঝতে পারলাম না। আমার স্ত্রী আছে। তখন অরিন্দম বিশ্বাস কয়, ঠিক আছে তোমার স্ত্রীকে একবার দেখবো আমি। জসিম বলে, আমি এখনই যাচ্ছি, আমি দেশের বাড়িতে যাব, আমার স্ত্রী কী অবস্থা আছে আমি জানি না, একটা চিঠিতে পেলাম না। তো অরিন্দম বিশ্বাস আর জসিম যেতে যায় পথ দিয়ে, এমন সময় হুমায়ুন ফরিদি আটটায়। এখানে হুমায়ুন ফরিদি জসিমের সাথে মারামারি হয়। মারামারি এক পর্যায়ে হুমায়ুন ফরিদি জসিমকে লক্ষ্য করে গুলি করে, আর সেই গুলিটা অরিন্দম বিশ্বাসের বুকে লেগে যায়, অরিন্দম বিশ্বাস পড়ে যায়। তো অরিন্দম বিশ্বাস সেখানে মারা যায়। তখন জসিম দৌড়ে ধরে। এমন সময় পুলিশের গাড়ি এসে হুমায়ুন ফরিদিকে ধরে নিয়ে যায়। তখন জসিম অরিন্দম বিশ্বাসকে নিয়ে তাকে দাফন করার পর সে চলে যায় তার বাড়িতে। আর এমন সময় দেখে যে শাবানা দৌড়াচ্ছে, আর শাবানা জসিমের গাড়িতেই সে ধাক্কা খায়। তখন জসিম শাবানাকে দেখে বলে, মালেকা তোমার এই অবস্থা কেন? তখন শাবানা সব ঘটনা খুলে বলে যে, আমার ছেলে খুব অসুস্থ, দুধের জন্য আমি মহাজনের কাছে গিয়েছিলাম, তো পাই নাই, এবং মানুষের কাছে বুঝতেছি মাত্র 10টা টাকার জন্য সে পাইতেছি না, তো তোমার সন্তানের তো অসুখ। কয় কি? আমি প্রতি মাসে মাসে টাকা পাঠাইছি, সে টাকা কি তুমি পাও নি? তখন মালেকা বানু তো শাবানা বলে, কয় না, আমি একটি টাকাও পাইনি। কয় তাহলে কী টাকাগুলি নিয়েছে? আচ্ছা, সেই ব্যবস্থা পরে করতেছি, এখন আমার ছেলেকে বাঁচাতে হবে, তারপর দেখতেছি কী করা যায়। তখন জসিম তার সন্তানকে দৌড়ে বাড়িতে যায় এবং সেখানে তার সন্তানকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। সুস্থ করার পর তখন শিকদার অর্থাৎ জসিম মালেকা বানুকে বলে যে, আমার মা কোথায়? কয় তোমার মা কোথায় দেখবে? তখন জসিমকে শাবানা নিয়ে যায়। দেখা যায় জসিমের মা অন্যের বাসায় কাজ করতেছে। তখন সেখানে জসিম দৌড়ে গিয়ে জোরে ধরে তার মাকে। তখন বলে, মা, তোমার সন্তান যে অপরাধ করেছে, যে অন্যায় করেছে, যে অত্যাচার আমার স্ত্রী আমার সন্তানের উপরে করেছে, আমি প্রত্যেক মাসে মাসে তোমাদের নামে টাকা পাঠিয়েছি, সেই টাকাকে তোমরা পাওনি? কয় না। কয় বুঝতে পারেছি, পিয়নের সাথে মিলে সেই টাকাগুলি দুই ভাই মিলে ভোগ করেছে। তখন এমন সময় কয়, বড় ভাই? কয় না, তোর বড় ভাই তো একটা কাজে ঢাকার বাইরে গেছে, সে মনে হয় আজকালকার চলে আসবে, আমাদের সে সময় দেখা করতো, কিন্তু তোর বড় ভাই তো প্রায় 2-3 মাস ধরে চলে গেছে। তখন জসিম বলে, বুঝতেছি, আমার এত বড় সর্বনাশ কে করেছে, আমার স্ত্রীর উপর অত্যাচার নির্যাতন কে করছে, কে আমার সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তখন জসিম সেখানে চলে যায় দৌড়ে। জসিম গিয়ে ইচ্ছা রকম এটিএম শামসুজ্জামান এবং নাসির খানকে মারার পর বলে যে, তোদের জন্য আজকে আমার এই অবস্থা, আমার এতগুলি টাকা আমি পাঠিয়েছিলাম প্রতি মাসে মাসে, সেই টাকাগুলি কে নিয়েছিল? তো এটিএম শামসুজ্জামান মায়ের খাওয়ানোর পরে বলে যে, আমাকে ভাই মাফ করে দেন, নাসির খান মাফ করে দেয়। তার ভাবিরা আসে, আর শাবানা গিয়ে তার ভাবি দের ইচ্ছা মতো মারার পর সেখান থেকে পালিয়ে যেতে চায়। তখন আনোয়ারা বলে যে, তোরা এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবি। তখন দেখা যায় যে তারা বেরিয়ে যেতে চায়, তখন শাবানা গিয়ে সামনে আটকায়। তখন শাবানা বলে যে, না ভাইজান, আপনারা কেউ যাবেন না, আমার ভালোবাসার সংসার থেকে কেউ যাবেন না। তখন এটিএম সালমান যেমন নাসির খান, তার স্ত্রী হিনা খান সবাই গিয়ে আনোয়ারের কাছে মাপ চায় এবং জসিমের কাছে মাপ চায়, শাবানার কাছে মাপ চায়। তখন শাবানা বলে, আপনাদের ক্ষমা করে দিলাম, কিন্তু আপনারা যেতে পারবেন না, কারণ আমার ভালোবাসার সংসার থাকবে ফুলে ফুলে ভরা, আর এই ভালোবাসার সংসারে কোনো
দুঃখ কষ্ট থাকবে না। আজ আমার স্বামী বড়লোক হয়েছে বলে যে আপনাদের আমি তাচ্ছল্য অবহেলা করে তাড়িয়ে দেব, এটা কিন্তু আল্লাহ তাআলা আমার উপরে খুশি হবে না। তাই আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমার ঈদে আমার ভালোবাসার সংসার আমি সাজাবো। তখন জসিম বলে, ঠিক আছে, তুমি যদি তাদের ক্ষমা করে দাও আমার কোনো দুঃখ কষ্ট নেই, কারণ আমার একটাই মনে কষ্ট যে আমি এত কষ্ট করে টাকা পাঠিয়েছি, তারা সব টাকা আত্মসাৎ করছে, তোমাকে একটি টাকা দেয়নি। তখন শাবানা বলে, যাক, যা হওয়ার হয়ে গেছে, তাদের শাস্তি তারা পেয়েছে, তারা ভুল বুঝতে পেরেছে। তো এটিএম বলে, ভাই তুই মাফ করে দে। নাসির খান বলে, ভাই মাফ করে দে, আমাদের এই ভুল হবে না। তখন আনোয়ার হোসেন বলে, ঠিক আছে, তুই তাদের মাফ করে দে ছোটো ভাই। তখন জসিম মাফ করে দে। তখন জসিম বলে, ঠিক আছে, তোমার ভালোবাসার সংসার তুমি সাজাও, আমি শুধুমাত্র বাহক মাত্র। তখন শাবানা বলে, আমার ভালোবাসার সংসারের ভিতরে সুখ শান্তি বিরাজমান থাকবে। আমার ভালোবাসার সংসারে কোনো অশান্তি থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না, থাকবে আদর স্নেহ মমতা মায়া ইত্যাদি সব কিছু থাকবে আমার ভালোবাসার সংসারে। তবে এভাবেই সবাই মিলে যায়। তবে সেই সংসার হয়ে ওঠে ভালোবাসার সংসার। পরিচালক মোতালেব হোসেন ভালোবাসার সংসার পরিচালনা সুন্দর করে করার পর ছবিটা যখন মুক্তি পায়, তখন ছবিটা সুপার ডুপার হিট হয়।